রাশিয়ার অর্থনৈতিক স্থাপনা ও তেলের ডিপোতে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলাকে প্যান্ডোরা বক্স বা চরম বিপদের সূচনা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি জানান, ইউক্রেনের সামরিক রসদ ও অস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করতেই তাদের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতে জোরালো পাল্টা আঘাত হানছে রুশ বাহিনী। ইউক্রেনিয়ান কর্তৃপক্ষ আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়ে নিজেই এক মহাবিপদের পথ খুলে দিয়েছে। সুতরাং এখন তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোকেও এমন পাল্টা জবাবের জন্য তৈরি থাকা উচিত। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইউক্রেনের পতাকা দিবস উদযাপন উপলক্ষে রাজধানী কিইভে সমবেত হন নর্ডিক ও বল্টিক অঞ্চলের শীর্ষ নেতারা। ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ও লিথুয়ানিয়ার রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের এই জাতীয় প্রতীক সর্বত্র আমাদের একাত্মতার অনুভূতি তৈরি করে। কিইভের মাদারল্যান্ড মনুমেন্টের কাছে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে বছরে প্রায় $9 বিলিয়ন সামরিক ও মানবিক সহায়তা চালু রাখার ঘোষণা দেন। আর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানান নতুন মিসাইল সিস্টেম তৈরির যৌথ প্রতিশ্রুতির কথা। In 2027 we will maintain support at the same level as this year, approximately $9 billion. We have jointly committed to develop a new missile system quickly, to shield your cities and to strengthen Europe's defense. বৈঠকে ফিনল্যান্ড ও লিথুয়ানিয়ার নেতারা ইউরোপের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া একই দিনে একটি দ্বিপাক্ষিক আমেরিকান সিনেট প্রতিনিধি দলের সাথেও বৈঠক করেন জেলেনস্কি, যেখানে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল অনুমোদনের আহ্বান জানান তিনি। মুহূর্তের নীরবতা চিরে বিকট বিস্ফোরণ, নীল আকাশ মুহূর্তেই ঢেকে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলিতে। গাজার মধ্যাঞ্চলের জোয়াইদা শহরে রবিবার আছড়ে পড়ে ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে ভবনের মালিককে বাসা খালি করার নির্দেশ দেওয়া হলেও ক্ষেপণাস্ত্রের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ছিটকে আসা ক্ষেপণাস্ত্রের ধারালো স্প্লিন্টারে আহত হন বেশ কয়েকজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4 বছরের শিশু মোহাম্মদ আবদেল সালাম তাহা। দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয় কাছের নুসাইরাত শরণার্থী শিবিরে। 2 হামলায় মোট আহত হন অন্তত 7 জন। গাজাবাসী আক্ষেপ করে বলছেন, প্রতিদিন এমন বিভৎসতা দেখে তারা এখন জীবন্ত লাশে পরিণত হয়েছেন। দেখছেনই তো, ওরা নোটিশ দিল আর মানুষ এক কাপড়ে বেরিয়ে এলো। আমাদের হৃদয়গুলো এখন পাথর হয়ে গেছে। আমরা কোনো অনুভূতি বা আত্মা ছাড়া বেঁচে আছি। যেখানেই যাই না কেন, প্রতিদিনই আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমাদের সময় যখন আসবে, আমরাও শেষ হয়ে যাব। দিনে তৃতীয় হামলাটি হয় মাগাজি শরণার্থী শিবিরে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এই বিমান হামলাগুলোর পাশাপাশি শনিবার রাতে দেইর আল বালা শহরে হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডার শরীফ আল হাসনাতকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, হাসনাত হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ পুনরায় চালু করার চেষ্টা করছিলেন। তবে গাজার সাধারণ প্যালেস্টিনিয়ানদের কাছে এই সামরিক দাবির একটাই অর্থ, যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এখানে কোনো যুদ্ধবিরতি নেই, সব মিথ্যা। আমাদের তরুণদের ভবিষ্যৎ শেষ, পুরো জীবন ধ্বংস হয়ে গেল। আমরা কেবল শান্তিতে বাঁচতে চাই। নিজের চোখের সামনে মানুষকে টুকরো টুকরো হয়ে যেতে দেখা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আমাদের মনোবল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসেবে গত অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1280 জনেরও বেশি প্যালেস্টিনিয়ান। আমেরিকা সমর্থিত শান্তি পরিকল্পনা কিংবা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ না দেখে নিঃস্ব গাজাবাসী এখন শুধু একটাই প্রশ্ন তুলছেন, কবে থামবে এই রক্তক্ষয়? সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে 80 কিলোমিটার দূরের ডেলিব্লাতো স্যান্ডস অভয়ারণ্য। বালি ও পাইন বনের বিরল সংমিশ্রণে তৈরি এই বনাঞ্চলে বেশ কয়েক সপ্তাহ ধরে চলছে ভয়াবহ দাবানল। ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রবিবার ইউরোপিয়ান ইউনিয়নের জরুরি সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করেছে সার্বিয়া। দেশটির জরুরি বিভাগের প্রধান লুকা চাউসিস জানিয়েছেন, ইইউ এর সহায়তায় রোমানিয়া, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র থেকে পাঠানো হয়েছে 4টি ব্ল্যাক হক অগ্নি নির্বাপক হেলিকপ্টার।
পাশাপাশি জার্মানি ও রোমানিয়া থেকে এসেছে 124 জন দক্ষ অগ্নি নির্বাপক কর্মী ও 39টি বিশেষ সামরিক অগ্নি নির্বাপক যান। ইইউ এর পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণে অংশ নিয়েছে রাশিয়ার একটি বিশেষ IL-76 অগ্নি নির্বাপক বিমান। জুলাইয়ের শেষ থেকে চলা এই আগুনে ইতোমধ্যে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনাঞ্চল। আমরা যখনই বুঝতে পারলাম আমাদের নিজস্ব শক্তি আর পর্যাপ্ত নয়, তখন সঙ্গে সঙ্গে রাশিয়ার ইলিউশন বিমানের জরুরি সহায়তা এবং ইউরোপিয়ান মেকানিজমের কাছে সাহায্য চাই। দুটি সহায়তাই আমরা পেয়েছি এবং প্রতিটি মানুষের জীবন ও প্রতিটি ঘরবাড়ি রক্ষা করতে পেরেছি, যা ইউরোপের অন্য কোথাও সহজ ছিল না। তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও ইইউ ও রাশিয়ার সহায়তায় পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে। সার্বিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তাদের মূল অগ্রাধিকার হল সংলগ্ন লোকালয় ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে থামছেই না ইসরায়েলি সহিংসতা। রবিবার নাবলুসের আসকার শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে 14 বছরের এক কিশোর নিহত হয়েছে। অন্যদিকে রামাল্লা ও তার আশপাশের গ্রামে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীরা। সাধারণ প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর থেকে মালামাল ও সম্পত্তি লুট করার পাশাপাশি ধ্বংস করা হয়েছে আঙুর ও জলপাই বাগান। একই সাথে কালকিলিয়া ও জেরিকোর আল আউজা গ্রামে সামরিক অভিযান চালিয়ে পুরো এলাকা অবরুদ্ধ করে রাখা হয়। নাবলুসের কুসরা গ্রামে গত 15 দিন ধরে প্যালেস্টিনিয়ান আমেরিকান পরিবার সহ বেশ কিছু বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার একটিকে ইতোমধ্যে সামরিক ব্যারাকে পরিণত করেছে দখলদার বাহিনী। এর আগে শনিবার হেব্রনে 61 বছর বয়সী এক পা হারানো প্যালেস্টিনিয়ান প্রবীণকে বেধড়ক পিটুনির ঘটনা ঘটেছে। প্রথমে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারী যুবক ওই প্রবীণকে ঘিরে ধরে বেদম মারধর করে। পরে দখলদার বাহিনীর এক সেনা সদস্যকেও ওই প্যালেস্টিনিয়ানকে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় এক বসতি স্থাপনকারী কিশোরকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েলি পুলিশ। প্যালেস্টিনিয়ান সরকারি সংস্থা উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন এর তথ্য অনুযায়ী অধিকৃত ওয়েস্ট ব্যাংকের 592টি অবৈধ বসতি ও চৌকিতে এখন 700,000-এর বেশি বসতি স্থাপনকারী বাস করছে। পূর্ব জেরুজালেম সহ এই সংখ্যা পৌঁছেছে 780,000-এ। বর্তমানে পুরো অঞ্চলের 42% এলাকা ইসরায়েলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। এমন নজিরবিহীন বসতি সম্প্রসারণ ও জমি দখলের তীব্র নিন্দা জানিয়ে প্যালেস্টাইনের সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন পিএলওর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা বারঘৌতি। প্যালেস্টিনিয়ানদের জন্য একটাই সমাধান, আর তা হলো অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়া। সব ধরনের অভ্যন্তরীণ মতভেদ ভুলে জমি দখল ও দখলীকরণের বিরুদ্ধে একটি নতুন কৌশল নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তর দিতে হবে তারা কি এখনো আন্তর্জাতিক আইনে বিশ্বাস করে নাকি করে না। জমি দখলের এই অপচেষ্টা রুখতে বর্তমান প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষের সীমাবদ্ধতা উল্লেখ করে একক নেতৃত্বের অধীনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন এই নেতা। বারঘৌতি বলেন, ইসরায়েলের লক্ষ্য প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনাকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়া। আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক আইনের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন বারঘৌতি। ভুটানের রাজধানী থিম্পুতে সম্প্রতি বন্ধুত্বের বার্তা নিয়ে অনুষ্ঠিত হল সপ্তাহব্যাপী বাংলাদেশ ভুটান সংস্কৃতি বিনিময় কর্মসূচি। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতেই এই মিলন মেলার আয়োজন। আয়োজকরা আশা করছেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে যৌথ প্রদর্শনী, কর্মশালা ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন করবে। গভীর বন্ধুত্ব আর লোকসংস্কৃতির মেলবন্ধনে ভুটানের রাজধানী থিম্পুতে শেষ হলো সপ্তাহব্যাপী বাংলাদেশ ভুটান সংস্কৃতি বিনিময় কর্মসূচি। বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মালেকা পারভিনের স্বাগত নৈশভোজের মধ্য দিয়ে সূচিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। গত 14 থেকে 21 আগস্ট ব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে 11 জন শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেন। 15 আগস্ট ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্কৃতি ও জংখা উন্নয়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মালেকা পারভিন পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও পর্যটনের প্রসার তুলে ধরে বলেন, যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যই দুই দেশের মানুষের মূল বন্ধন।
পারস্পরিক শ্রদ্ধা ও বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। সেই সাথে সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন তৈরি করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 20 অগস্ট বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্ব, যেখানে দুই দেশের শিল্পীদের যৌথ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডিয়েন ধুঙ্গেল। এতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।